স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নীত করে দিয়ে যান, যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করে। আর শুধু একজন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকেই শুধু হত্যা করেনি, একই সাথে আমার মা, আমার 3 ভাই, নবপরিণীত ভ্রাতৃবধূ কামাল জামাল স্ত্রী, ছোট 10 বছর রাসেল, আমার চাচা সহ আমাদের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। যারা 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি তখন দেশে ফিরে আসি একরকম জোর করেই। আমি আসার পরে 32 নম্বর বাড়িটাও আমাকে ঢুকতে দেয়নি, সে বাড়ি তালা বন্ধ ছিল। তখন জিয়া এদেশের রাষ্ট্রপতি। আমরা রাস্তায় বসে আমার তো বাবা মায়ের জন্য দোয়া করেছি, মোনাজাত করেছি, সেখানেই মিলাদ করেছি। যাক, অনেক চড়াই উতরে পার হয়ে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হই। কাজে আমাদের এটাই লক্ষ্য যে বাংলাদেশটাকে আমরা যেখানে জাতির পিতা রেখে গিয়েছিলেন, যে বাংলাদেশ আবার পিছন দিকে চলে যাচ্ছিল, সেই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 21 বছর পর সরকার গঠন করি। সরকার গঠন করার পর থেকে আমাদের প্রচেষ্টা দেশের সার্বিক উন্নয়ন কিভাবে করব, এবং সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই। আজকে বাংলা অর্জন করতে পেরেছে আমি বলবো, কারণ 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিলাম, যে কাজগুলি করে যায়। 2001-এ আবার যখন বিএনপি জামাত সরকারে আসে, তারপরে আবার আমরা পিছনে দিকে হাঁটতে থাকি। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, তা কমানো হয়। সাক্ষরতার হার বাড়িয়েছি, তা কমিয়ে দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক করে স্বাস্থ্যসেবা জনগণের দুর্গয়ে পৌঁছে দিয়েছিলাম, সেগুলি বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ জনমুখী সমস্ত কাজগুলি বন্ধ করে দেওয়া হয়। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি, বোমা হামলা, একই দিনে 500 জায়গায় বোমা হামলা, 63টা জেলায় জেলায় বোমা হামলা, গ্রেনেড হামলা। বেঁচে গিয়েছি গ্রেনেড হামলা থেকে, কিন্তু আইবির রহমান সহ অনেককে হারিয়েছি। এই সমস্ত কারণে এবং এই অপশাসনের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, সেখানে আবার আমি গ্রেপ্তার হই। তারপরেও আমি বলবো যে 2008-এর নির্বাচনে জনগণ আমাদের ভোট দেয়, আমরা সরকার গঠন করি। এই 8-এর নির্বাচনে আওয়ামী লীগ যে মহাজোট করেছিল আর বিএনপি জামাত করেছিল 20 দলীয় জোট, তো 20 দলীয় জোট সিট পেয়েছিল 300-র মধ্যে মাত্র 30টা, আর বাকি সিট আওয়ামী লীগ সরকারে আছে। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলো জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলনের নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি। এবং আমি বলবো যে দেশের মানুষ খুব সাহসী ভূমিকা পালন করে সেগুলি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটাকে অব্যাহত রেখেছে এবং বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা সরকার আসার পর প্রতিটি সেক্টর যাতে উন্নত হয় তার জন্য প্রচেষ্টা চালিয়েছি। আর বিমা এটা মানুষকে তো একটা সুরক্ষা দেয় এবং মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হয়। কাজেই আমরা সব ধরনের আমাদের চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা আইনগুলিকে সময়োপযোগী করা, নীতিমালা প্রণয়ন করা। যখন সরকারে আসলাম তখন থেকে আমরা ব্যবস্থা নিয়েছি। একদিকে আমাদের সময় কত ঝামেলা গেল, করোনা ভাইরাসের অতিমারি, সেই সময় মানুষের দুর্ভোগ, বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্টিংয়ের ব্যবস্থা করেছি, অর্থনীতি গতিশীল রাখার জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি যাতে ব্যবসা বাণিজ্য চলতে পারে, কৃষক শ্রমিক তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। অন্তত আমরা এটুকু দাবি করতে পারি যে করোনাটা আমরা খুব যথাযথভাবে মোকাবেলা করতে পেরেছি। কিন্তু তারপরে এসে গেল আপনার এই ইউক্রেন যুদ্ধ, যার আঘাত আজকে সারা বিশ্বব্যাপী। এই বিশ্বব্যাপী এই যে সমস্যাটা দেখা গেছে, এটা এখন এর ধাক্কাটা তো আমাদের দেশে এসেও পড়বে, সেই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা 2009 সরকার গঠন করার পর থেকে আমাদের বিমাকে আরো উন্নত মানের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেই। যেমন বিমা আইন 2010, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 আমরা প্রণয়ন করি।
আমরা আমাদের এই সবের আওতায় বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয় এবং ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট 2073 সেটাকে আরো 2019 এবং জাতীয় বীমা নীতি 2014 প্রণয়ন করেছি। আমাদের কোনো অ্যাকচুয়ারি ছিল না, এখন বীমা শিল্পের জন্য অ্যাকচুয়ারিটা একান্তভাবে দরকার। দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে পাওয়াই যায় না এরকম। তবু আমরা বিদেশে প্রবাসী কয়েকজনকে এই ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি, একজন প্রবাসীকে আমরা এখানে নিয়োগও দিয়েছিলাম যে বীমাটা যেন যথাযথভাবে এই শিল্প এটা গড়ে ওঠে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু আমাদের দেশে নাই, আমরা এখন সরকারিভাবে পয়সা দিয়েই বিদেশে অ্যাকচুয়ারি সব পড়াশোনা করিয়ে তারপর নিয়ে আসছে এবং তার সাথে শর্ত দিয়ে যে অন্তত কয়েক বছর আমাদের এখানে তাদের কাজ করতে হবে, সেই পদক্ষেপটা আমরা নিয়েছি। বড় বড় মেগা প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে, আমরা করে যাচ্ছি কাজ। এই সব ক্ষেত্রে কিন্তু বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্বাস্থ্য বীমা, জীবন বীমা, শস্য বীমা, বিভিন্ন বহুমুখী বীমার প্রচলন আপনারা করেছেন, বঙ্গবন্ধু নামেও করেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আমি বলবো যে তারপরে দরকার যে আপনারা অন্তত এটার প্রচারটা ভালোভাবে করেন, কারণ আসলে আমাদের দেশের মানুষের একটা অনীহা আছে। এই যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কথা বলা হলো গাড়িতে, আসলে এটা যে কত ক্ষতি করে, কারণ সেটা আমি নিজেও ভুক্তভোগী। কাজে এটা দেখতে হবে যে আর এটা তো আমরা বাদ দিয়েছি, তা বাদ দেওয়ার পরে এটা আবার চালু থাকে কিভাবে। আর যেটা শেখ কবির হোসেন সাহেব বললেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। এর মধ্যে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। আমি সেই সাথে আরেকটি কথা আপনাদের বলবো, এটা আমার নিজের আমি তথ্যটা সংগ্রহ করেছিলাম। ইন্ডাস্ট্রিতে বীমা করে না সেটা ঠিক না, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় এটা একসময় বারবার আপনারা জানেন, আপনাদের মনে আছে বোধহয় একসময় শুধু গার্মেন্টসে খালি আগুন লাগতো। কাজে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিয়ে আমরা এখন যথেষ্ট সচেতন। কিন্তু আমি হঠাৎ আমার নজরে পড়লো কোনো আমি নাম বলতে চাই না, কিন্তু কোনো গার্মেন্টস কিছুদিন পরপরই খালি আগুন লাগে আর তারপর ইন্স্যুরেন্সের টাকা চাই, এবার খুব মোটা অঙ্কের একটা টাকা চাইলো। তখন আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে বললাম যে আপনারা এখন টাকা দেবেন না, আমি এটা এনকোয়ারি করব, আমি আলাদাভাবে বিশেষভাবে এনকোয়ারি করব। এনকোয়ারি করে দেখা গেল ওই কারখানার এক শ্রমিককে 20,000 টাকা দিয়ে একটা মেয়েকে, যেখানে কিছুই নাই, কিছু ওরা বসে খাওয়া দাওয়া, সেখানে একটু আগুন দিয়ে তারপরে ইন্স্যুরেন্সে মোটা অঙ্কের দাবি করে বসে আছে। ওই মহিলাকে যখন ধরা হলো, সে স্বীকার করলো যে তাকে দিয়ে এটা করানো হচ্ছে। কারণ ঘন ঘন এত আগুন একটা জায়গায় লাগবে কেন? ইন্স্যুরেন্সের দাবিদার হয়ে যায়, টাকা পায়। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যাদের ইন্স্যুরেন্স কোম্পানি এবং আমাদের, যেহেতু এখন আমরা কর্তৃপক্ষ করে দিয়েছি, কর্তৃপক্ষ ব্যাপারে বা সাধারণ বীমা ক্ষেত্রে আমি মনে করি এটা একটু সতর্ক থাকা দরকার যে কতটুকু ক্ষতি হলো এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। ইন্স্যুরেন্স হলো সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? তো টাকাটা কিভাবে গেল সাধারণ বীমা থেকে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসেছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বীমাও নেই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধহয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। হ্যাঁ, করতে পারি, আমাদের কাছে নানা লোক আসে, আমি বলেন বা আমাদের মন্ত্রী পরিষদের সদস্য বলেন বা যেই বলেন, অনেকে আসবে, তারা তো আসে তদবির করেই। কিন্তু এখানে আপনাদের আগে দেখতে হবে যে প্রকৃত ক্ষতিটা কতটুকু। দাবিদার দাবি করবে বড় একটা, ইতিমধ্যেই যেমন প্রবাসী কর্মী বীমা সেটা চালু হয়েছে,
তারপরে আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা, দুর্ঘটনা মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বঙ্গবন্ধু শিক্ষা বীমা, বঙ্গবন্ধু স্পোর্টসম্যানস কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স এবং বঙ্গবন্ধু সুরক্ষা বীমা। এটা মানুষকে অনেকটা সুরক্ষা দেবে, কিন্তু এটা যথাযথভাবে সকলে করলো কিনা সেটাও দেখতে হবে। কাজে আমরা এই সেক্টরের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করব। বিমা খাতকে ডিজিটালাইজেশন করা, কারণ এখন তো সমস্ত বাংলাদেশি ডিজিটাল বাংলাদেশ, কাজে এই খাতটাও ডিজিটাইজেশনের আওতায় আনতে ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম ইউএমপি চালু করা হয়েছে। প্ল্যাটফর্মটিতে বর্তমানে সেন্ট্রাল পলিসি রিপোজিটর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ SMS ও ইমেল অ্যালার্ট সেবা, ই রিসিপ্ট, ই কেওয়াইসি, বীমা তথ্য, মোবাইল অ্যাপ, এজেন্ট লাইসেন্সিং, অনলাইন মডিউল, নানা ডিজিটাল সেবা যেগুলি চলমান রয়েছে এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকগণ সুবিধামতো প্রিমিয়াম জমার তথ্য দেখতে পাচ্ছেন ও রিসিপ্ট সংগ্রহ করতে পারছেন। আমি মনে করি বিমা কোম্পানিগুলি এতে লাভবানই হচ্ছে। আগে কুরিয়ার খরচে যত টাকা খরচা হতো সেটা করা লাগছে না। সরকারি তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে ই কেওয়াইসি চালু হওয়ায় জালিয়াতি বন্ধ হয়েছে। এর ফলে প্রতিটি বীমা প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে। বীমা শিল্পের প্রতি গ্রাহক আস্থা বৃদ্ধিতে ইউএমপি আরও বেগবান করতে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আমি আবার বলবো যে বিমা পলিসি যাতে মানুষ গ্রহণ করে সেই জন্য আপনাদের প্রচার খুব দরকার। এই প্রচারটা ব্যাপকভাবে বিমার এজেন্ট হিসেবে কাজ করে অনেক যুব সমাজ অনেক অর্থ উপার্জন করত। তাই সেই এজেন্ট নিয়োগ করা এবং তাদেরকে দিয়ে কাজ করানো, এটা কর্মসংস্থানের একটা সুবিধা হবে আর কাজও করতে পারবেন। সেভাবে বেকার যুবকরা এই পেশায় যাতে আরো বেশি আসে তাদেরকে একটু উদ্বুদ্ধ করতে আমি আপনাদের অনুরোধ জানাবো। দেশে বিদেশে সকলেই কাজ করতে পারবে। কাজে আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। এই প্রতিপাদ্যটা আরো